সাদর আমন্ত্রণ এই সাউথ এশিয়া বাংলা বৈঠকে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাসকাওয়াত আহসান এবং আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন শারমিন শামস। উনি একজন সাংবাদিক, লেখক, সম্পাদক, ফেমিনিস্ট ফ্যাক্টর। উনি এই সাউথ এশিয়ার উপদেষ্টা সম্পাদক। আজকে আমরা মূলত আলোচনা করতে চেষ্টা করব যে এই যে দক্ষিণ এশিয়া, সেখানকার যে অপরাধ মনোজগৎ, এই অপরাধ মনোজগৎটিকে আমরা ভ্যান্টেজ পয়েন্ট থেকে দেখতে চেষ্টা করব, নানা দিক থেকে বুঝতে চেষ্টা করব। কেননা করোনাকালে যখন বলা যায় যে মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, সেই সময়ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখা গেল যে ত্রাণ চুরি বা স্বাস্থ্য সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি, বা ধরুন কেউ কোনো অভিমত প্রকাশ করলে সরকারের যদি পছন্দ না হয় তাহলে তাকে কারাগারে নিক্ষেপ, এরকম ঘটনাগুলো, অর্থাৎ যে রুটিন অপরাধগুলো ঘটে থাকে তা করোনার সময়ও ঘটল। এটা খুব বিস্মিত করে যে পুরো পৃথিবী যেখানে থমকে গেছে, সেখানে দক্ষিণ এশিয়ার কিছু সংখ্যক মানুষ একেবারেই বদলায়নি। এই পরিস্থিতিটি তাদেরকে বিন্দুমাত্র বিচলিত করেনি। কি তাহলে এই অপরাধ মনস্তত্ত্ব, এটাই আমরা বুঝতে চেষ্টা করব। আমরা জানি যে দক্ষিণ এশিয়ায় পাশাপাশি খুব ভালো মানুষ, আবার পাশাপাশি খুব জটিল মানুষের। শারমিন শামস, আপনি যদি একটুখানি আলোচনা শুরু করেন যে এই দক্ষিণ এশিয়ার যে অপরাধ মনস্তত্ত্বটি, সেটি এরকম কেন, অপরিবর্তনীয় কেন? ধন্যবাদ মাসকাওয়াত আহসান আজকে আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে মানে থেকে আপনার সাথে কথা বলছি, যে দেশটি দক্ষিণ এশিয়ার একটি দেশ। আমি নেপালে থাকি এবং খুব বলা যায় উন্নয়নশীল তো বলা যায় না, অনুন্নতই একটা দেশ, গরিব একটা দেশ, দরিদ্র মানুষের সংখ্যাই বেশি। কিন্তু আমার কাছে একটা বিষয়, আমি যে দেশটিতে থাকি নেপাল, সেখানটায় যে এত কমের মধ্যেও মানুষের ভেতরের যে সুন্দর এবং সততার বিষয়গুলো, এই বিষয়টা এত সুন্দরভাবে তারা ধারণ করে যে মাঝে মাঝে আমি আসলে খুব মুগ্ধ হই। খুব তাদের সততা, তাদের অনেক কোয়ালিটি আছে যেগুলো আসলে খুব অবাক হতে হয় যে দক্ষিণ এশিয়ার আর অনেক দেশের থেকে তারা একেবারেই আলাদা। আসলে আমি একটা পজিটিভ ভাইব দিয়ে আমার আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম বলেই আমার মনে হলো যে শুরুতে আমি এই কথা একটু বলিনি, কারণ পরে আসলে এত অপ্রিয়, এত অসুন্দর কিছু কথা বলতে হবে বাধ্য হয়ে, যেটা আমার নিজের দেশ সম্পর্কে, আমাদের খুব বন্ধু প্রতিম কিছু প্রতিবেশী দেশ সম্পর্কেই কথাগুলো আসবে, যেগুলো কথাগুলো খুব সত্য, যেগুলোকে এড়ানো যায় না। কিন্তু আমরা ইতিহাস ঘাটলেও দেখি এবং এখনো আমরা আমাদের অভিজ্ঞতার ভিতরে দেখতে পাই যে এই ঘটনাগুলোই সত্য, যে একটা অসৎ, অসুন্দর, অসুস্থ মনোবৃত্তির চর্চার ভেতর দিয়ে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের মানুষের জীবনযাপন, রাজনীতি, সামাজিকতা সবকিছুই আবর্তিত হচ্ছে। তো এই জায়গাটাতে আমার কাছে, আমি যদি নিজের দেশের কথাই বলি, তো মাঝে মাঝে খুব মানে এক ধরনের হতাশা, এক ধরনের ক্লান্তিও আসে যে আসলে কোথায় ফাঁকটা, আসলে কেন আমরা বদলাতে পারছি না। আপনি যেটা বলছিলেন যে কেন কোনো পরিবর্তন নেই, আমাদের কোনো মনোজগতিক, কোনো সামাজিক, রাজনৈতিক কোনো পরিবর্তন আসে না। এই করোনার ভেতরেও এত দুর্নীতি, এমনকি স্বাস্থ্য সামগ্রী পর্যন্ত চুরি হচ্ছে। আমাদের যারা সেবা করছেন ডাক্তার, তাদেরকে আমরা পিটিয়ে মেরে ফেলছি। আমরা আমাদের আপনজনকে রাস্তায় ফেলে যাচ্ছি। নিজের সন্তানকে করোনা হয়েছে বলে দুটো পাউরুটি পাশে রেখে বাবা মা চলে গেছে। তো এই যে অপরাধ প্রবণতাটা, আমার কাছে আমার প্রথমেই যেটা কারণটা মনে আসে সেটা হচ্ছে যে আমাদেরকে সেই যে 200 বছরের একটা শাসন ব্রিটিশ আমলে, এবং তারপর থেকে যে
সেই সময় আমাদের যে একটা মনস্তাত্ত্বিক ক্ষতি করে যাওয়া এবং আমাদেরকে কখনো আর একটা নৈতিকতা জ্ঞান সম্পন্ন, মানবিক বোধ সম্পন্ন এবং একটি সুন্দর জাতি হিসাবে গড়ে উঠতে না দেওয়া এবং আমাদেরকে যে আটকানো, এবং সেটি খুব সুকৌশলে, মানে আমাদের শিক্ষার ভেতর দিয়ে, আমাদের সামাজিকতার ভেতর দিয়ে, আমাদের রাজনীতির স্ট্রাকচারের ভেতরে এমন ভাবে এই বিষটি ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ, দক্ষিণ এশিয়ার মানুষ যাদেরকে আমরা বলি, তারা এই জায়গাটা থেকে আসলে আমরা বের হতে পারি না। আমরা আমাদের শিক্ষার সেই ধারাটি আমরা এখনো বহন করে চলেছি, যেটা উপমহাদেশের যে ইংরেজি শিক্ষার যে স্ট্রাকচারটা আমাদের উপমহাদেশের মানুষের জন্য তারা তৈরি করে দিয়ে গেছিল, সেই ধারাটিকেই আমরা একটু এদিক ওদিক করে সেটিকেই আমরা টেনে নিয়ে যাচ্ছি, এবং এর ভিতর থেকে বেরিয়ে আসছে আমাদের রাজনীতি, আমাদের সামাজিক স্ট্রাকচার, আমাদের পারিবারিক গঠন, মূল্যবোধ, ভ্যালুস, সবকিছু। তো আমরা আসলে, আমার কাছে এইটাই সবচেয়ে মানে জরুরি একটা পয়েন্ট মনে হয়, এবং আমার কাছে সেটাই সবচেয়ে শক্তিশালী একটা কারণ মনে হয় যে আমরা একটা অনৈতিক, অসুস্থ মানুষের দক্ষিণ এশিয়া তৈরি করেছি, যেখানে মানুষ আসলে নিজের তৈরি করা ফাঁদের ভেতরে হাবুডুবু খাচ্ছে এবং এখনো আমরা বের হতে পারিনি। আপনি ব্রিটিশ কলোনিয়াল হ্যাংওভারের কথা বললেন, যে এই যে একটা খোয়ারি, সে সময় যেমন দেখা যেত যে ব্রিটিশ পুলিশ সাধারণ মানুষের উপরে নির্যাতন করত, ব্রিটিশ সেনারা দেখা গেল যে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটালো, এই যে একটা লুণ্ঠন, একটা নৈরাজ্যের অপসংস্কৃতি, সেটা ব্রিটিশ আমলে প্রাতিষ্ঠানিকভাবে ঢুকে পড়ে। শিক্ষা ব্যবস্থার মধ্যেও কেরানি তৈরির একটা প্রবণতা তৈরি হয় এবং সৃজনশীল মানুষ ধীরে ধীরে কমে যেতে থাকে। এটা খুব যৌক্তিক একটা কথা আপনি বলেছেন। এখন আমরা যদি খোদ ব্রিটেনের দিকেই তাকাই, তাহলে দেখতে পাবো যে সেইখানে কিন্তু আর সেই স্যার ডাক শোনার আকুতি সিভিল সার্ভিসের লোকের মধ্যে নেই। ব্যুরোক্রেসি এখন ইউরোপের অন্যান্য দেশের মতো কাজ করছে ব্রিটেনে। আপনি দেখুন, এই করোনার সময় সেখানকার প্রধানমন্ত্রী করোনা পজিটিভ হয়েছিলেন, এরপর হাসপাতালে যান এবং একজন সাধারণ রোগীর মতো চিকিৎসা নেন। নার্স তাকে একজন সাধারণ রোগীর মতোই মনে করে। কিন্তু আপনি যদি দক্ষিণ এশিয়ার দিকে তাকান, তাহলে দেখবেন যে এখানে ভিআইপি হাসপাতাল তৈরি হয়েছে। এখানে আপনি যদি ধনাঢ্য ব্যক্তি হন, আপনি যদি নীতি নির্ধারণের মধ্যে থাকেন, আপনি যদি ক্ষমতা কাঠামোর কাছে গুরুত্বপূর্ণ হন, তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে ভিআইপি হাসপাতালে। আর আপনি যদি সাধারণ মানুষ হন, তাহলে আপনি একজন নরোত্তমের মতো একটা হাসপাতালের সামনের মাঠে ঝুঁকে পড়ে মারা যাবেন। তাহলে মৃত্যুতেও এই যে বৈষম্য, সেটি দক্ষিণ এশিয়ায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ব্রিটেনে এটি নেই। তাহলে এছাড়া আপনি ব্রিটেনের অন্যান্য যে উপনিবেশগুলো ছিল, সেখানে যদি তাকান, দেখবেন যে তারা কিন্তু সেই যে ঔপনিবেশিক শেকল, সেটাকে ছিঁড়ে ধীরে ধীরে একটা মোটামুটি একটা সভ্যতার দিকে যেতে চেষ্টা করেছে। এমনকি আপনি আফ্রিকার দিকে তাকান, আফ্রিকাতে যেসব দেশে ব্রিটেন ছিল, সেখানে দেখবেন যে স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার হয়েছে দুর্নীতির অভিযোগ আসায়। আপনি এরকম কোনো ঘটনা আমার মনে হয় না যে দক্ষিণ এশিয়াতে করোনাকালে দেখেছেন যে কোনো মন্ত্রী দায়িত্ব নিয়ে সরে গেলেন বা তাকে সরিয়ে দেওয়া হলো। আসলে যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে এটিকে আমি বলি টাইম মেশিন মেথড, যে বর্তমানে যে সিস্টেমেটিক ক্লিনজিং হচ্ছে, বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে রেখে করোনাকালের অব্যবস্থাপনায় এক ধরনের গণহত্যা হচ্ছে, এই গণহত্যাকে লুকিয়ে রাখতে লক্ষ্য করবেন সরকার সমর্থক যারা, এদেরকে বলা হয় কোলাবরেটর। ব্রিটিশ আমলেও এরা ছিল, এরা পাকিস্তান আমলেও ছিল, এরা এখনো আছে। এই কোলাবরেটররা যেটা করে সেটা হচ্ছে আপনাকে ইতিহাসের জ্ঞান দিতে চেষ্টা করে, আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাবে আগে কে কখন কি করেছিল, এখন কি হচ্ছে, এখন কিভাবে মানুষ নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, সেটাকে লুকিয়ে রাখার জন্যই কিন্তু এই খেলাটি। আপনি লক্ষ্য করবেন যে শশী থারুরের মতো একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন রাজনৈতিক নেতাও যখন
ব্রিটিশ অ্যাকসেন্টে ব্রিটিশের সমালোচনা করেন, তখন কিন্তু উনি ভুলে যান যে দীর্ঘ সময় ধরে ভারতে কংগ্রেস দলটি শাসনের বা ব্যবস্থাপনার সুযোগ পেয়েছিল, কিন্তু তার পরিবর্তে তারা কি উপহার দিয়েছে? দুর্নীতি উপহার দিয়েছে, দারিদ্র্য উপহার দিয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে কি পঙ্গু করে রেখেছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। এই কারণে আসলে এই যে টাইম মেশিন মেথড, এটাকে আমার কাছে খুব ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। কারণ আপনি চিন্তা করে দেখুন, শুধু একজন আরেকজনের দোষ দিচ্ছে এবং আপনি দেখবেন যে একটা ঘৃণা বিদ্বেষের ব্যবসা চলছে। একটা রাজনীতি এবং ধর্ম, এই দুটো অনুভূতিকে কাজে লাগিয়ে এই যে দেশ লুণ্ঠন করা এবং এই লুণ্ঠনের টাকায় সেকেন্ড হোম তৈরি করা। তারপর করোনার সময় গোটা দেশের মানুষ যখন বিপদে, তখন জনপ্রতিনিধি তার এলাকার মানুষকে বিপদে ফেলে সেকেন্ড হোমে উড়ে যাচ্ছে বিশেষ বিমানে চড়ে। এই যে একটা নৈতিকতার ধস, এই যে একটা রাজনৈতিক এবং ধর্মীয় অনুভূতির হাওয়া তুলে মানুষকে বছরের পর বছর এক ধরনের স্বদেশের ঔপনিবেশিকতার মধ্যে আটকে রাখা, এই অপরাধ জগৎটিকে আপনি কিভাবে দেখছেন শারমিন শামস? ধন্যবাদ মাসকাত ভাই। আসলেই আপনার মানে কথাগুলো যে আপনি যেভাবে বললেন যে আসলে সেই ঔপনিবেশিক হ্যাংওভারের কথাটা বললেন, যে এবং তারা কিন্তু নিজেদের জায়গাটা থেকে, তাদের যে ব্যুরোক্রেসি, তাদের অনেক কিছু থেকে তারা নিজেদেরকে যেভাবে আপডেট করেছে বা অন্যান্য দেশগুলো যেভাবে নিজেদেরকে যুগের সাথে সময়ের সাথে সাথে চেঞ্জ করেছে, নিজেদেরকে জবাবদিহিমূলক রাজনীতির চর্চার ভিতর দিয়ে নিয়ে যেতে পেরেছে, আমরা সেটা পারিনি। এবং আমাদের ব্যর্থতাটা, আপনি নিশ্চয় জানেন, এটা সবাই আমরা জানি যে আমাদের দুর্নীতি কিন্তু শুধুমাত্র উচ্চবিত্ত এই সেক্টরটার মধ্যে নাই, সমাজের প্রত্যেকটা লেভেলেই নানাভাবে দুর্নীতি এবং অপরাধ প্রবণতা আছে। আপনি দেখেন যারা সেকেন্ড হোম করে পালিয়ে যাচ্ছে, তারা চার্টার বিমান করে পালিয়ে যাচ্ছে, তারা দেশকে একটা, অথচ তাদের দায়িত্ব ছিল, দেশের মানুষের দায়িত্বে তারা ছিলেন, তারা বড় বড় পদে ছিলেন, ভালো স্বাস্থ্য খাত, অন্যান্য খাত, প্রশাসনিক খাত, আইন শৃঙ্খলা, এইসব তাদের দায়িত্ব ছিল। তারা ব্যর্থ এবং দেশের মানুষকে এরকম একটা বিপর্যয়ের মুখে ফেলে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য চলে যাচ্ছে। একইভাবে দেখেন যে মানুষগুলো একজন চিকিৎসককে হত্যা করছে, পিটিয়ে মারছে, আবার যে মানুষগুলো নিজের মাকে জঙ্গলে ফেলে যাচ্ছে, সন্তানকে রাস্তায় ফেলে রেখে চলে যাচ্ছে, যে মানুষগুলো ওষুধ নিয়ে 2 নাম্বারি করছে, একটা এক্সপায়ারি ডেট পার হওয়া ওষুধ বিক্রি করছে, যে মানুষের বিপদের সময় ডাবল ভাড়া নিয়ে পরিবহন খাত চালাচ্ছে, সেই মানুষগুলোর প্রত্যেকেই কিন্তু এক একটা সোসাইটিতে এক একটা শ্রেণীর মানুষ, এবং প্রত্যেকেই কিন্তু নানান ধরনের যে যার জায়গা থেকে অপরাধ প্রবণতার মধ্যে আছে, এবং প্রত্যেকেই যার যার জায়গা থেকে যে যেটুকু পাচ্ছে দুর্নীতি করছে। আমি ফলে আম কাঁঠালের সিজনে ফরমালিন দিয়ে বিক্রি করছি, আমি আমার জায়গা থেকে দুর্নীতি করছি। একটা খুব কম মানুষ যারা দুর্নীতির বাইরে আছে, খুব কম মানুষ আছে যারা সুকুমার বৃত্তির চর্চা করছে। এই যে 200 বছরের একটা শাসন এবং 200 বছর ধরে একটা জাতিকে এভাবে তৈরি করা, মানে এক ধরনের অনৈতিক কাঠামোর ভিতরে অ্যাডাপ্ট করে ফেলা একটা জাতির চরিত্রকে এবং তাকে গড়ে তোলা এইভাবে, এবং শেষ মুহূর্তে ক্ষমতার রাজনীতি শিখিয়ে যাওয়া, তাকে ক্ষমতার রাজনীতি হস্তান্তর করে তাকে স্বাধীনতার নামে তাকে ক্ষমতার রাজনীতির স্বাদ দিয়ে যাওয়া, যে মানুষের সেবা, জনসেবা বা মানুষের মুক্তি না, বা অন্য সামাজিক রাজনৈতিক মুক্তি না, মানুষের মুক্তি না, যে পালাবদলটা তারা করে গেল ব্রিটিশরা, সেটা আসলে ক্ষমতার রাজনীতি শিখিয়ে দিয়ে চলে গেল, এবং সেই ধারাটিকে আমরা টেনে নিয়ে যাচ্ছি। আমাদের যদি সেই সময় মানুষের সংস্কৃতি, মানুষের চিন্তা, মানুষের মূল্যবোধকে মূল্য দেওয়া হতো, তাহলে তখন দুই বাংলা আলাদা হয়ে যেত না, তখন আমরা এরকম বিচ্ছিন্ন হয়ে যেতাম
আমাদের তারপরেও আমাদের এত আনরেস্ট, কোনো এই তিনটা দেশের কোথাও কখনো শান্তি আসেনি সে অর্থে, রাজনৈতিক শান্তি। একের পর এক রাজনৈতিক অশান্তি, হত্যা, খুন, নানান ধরনের পালাবদল, দীর্ঘ রক্তাক্ত ইতিহাস পার করতে হয়েছে সবগুলো দেশকে, এবং এখনো এই বিষয়গুলোর চলছে। এবং একটা জিনিস দেখেন, যেটা আমরা বলি যে সরকারগুলো তো সেই ধারারই একটা অংশ, যে সেই অনৈতিক চর্চা, সেই অপরাধমূলক জনগণের ভেতর থেকেই কিছু মানুষ বেরিয়ে এসে সরকার গঠন করছে, রাজনীতি করছে। তো সেই রাজনীতি যাদের হাতে, তারা মুখ চেপে ধরতে চাইছে সেই গুটি কয় মানুষকে, যারা এখনো সততার কথা বলে, যারা এখনো সুকুমার ব্যক্তির কথা বলে, মানুষের মুক্তির কথা বলে। তো এইটা একটা প্রসেস, যে মানুষের মুখ চেপে ধরে ক্ষমতা রাজনীতি চর্চা করার শিক্ষাটা যে একটা ধারা, সেই ধারাতেই বহন করে নিয়ে যাচ্ছে এক সরকার থেকে আরেক সরকার। এবং তখনই তারা এইটি তাদের সুবিধা করে দেয়, তাদেরকে দুর্নীতি করতে, মানুষকে নিষ্পেষণ করে, মানুষের অর্থ লুণ্ঠন করে, চুরি করে নিজেরা ক্ষমতা এবং বিলাস বাসন, তাদের লোক চরিতার্থ করতে পারে। তারা এই মানুষের কণ্ঠরোধ করে রাখা যায়, এবং কণ্ঠরোধ করতে তারা তাদের শক্তি প্রয়োগ করে। এবং এই শক্তি প্রয়োগটাও এক ধরনের চর্চা, যে চর্চাটা তারা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিয়েছে, এবং যাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে তারা একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্টেড। সরকারের তাদেরকে লাগে, তারা কিছু গুন্ডা পোষে, মাস্তান পোষে, কিছু রাজনৈতিক ক্যাডার পোষে, তারা আবার আরেকটি দলকে সার্ভ করে। এভাবে একটা পুরো চেইন রিঅ্যাকশনের মতো, যে একটা জালের মতো বিস্তার করে আছে, এবং সেই জালটার নিচে চাপা পড়ে আছে অতি সাধারণ মানুষ, যারা বাঁচতে চায়, যারা মুক্তি চায়, কিন্তু তারা সংখ্যায় এত কম যে তারা যেটুকু জেগে উঠতে পেরেছে সেটুকু তাদের নিজেদের চেষ্টায় তারা তাদের সততাটুকু নিয়ে টিকে আছে। কিন্তু তারা সংখ্যা এতই কম যে তাদের পক্ষে আসলে সেই বারবার তারা ফুঁসে ওঠে, আবার তাদের মুখ চেপে ধরা হয়, মানে যেটা খুবই একটা দুর্ভাগ্যজনক আমাদের পুরো দক্ষিণ এশিয়ার জন্য। দক্ষিণ এশিয়ার যে অপরাধ মনোজগৎ, সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডিনায়াল বা অস্বীকার প্রবণতা। আপনি পাকিস্তানকে দিয়ে কখনো স্বীকার করাতে পারবেন না, পাকিস্তানের ক্ষমতা কাঠামোকে দিয়ে স্বীকার করাতে পারবেন না যে বাংলাদেশে গণহত্যা করেছিল তারা ৭১ সালে, বা বালুচিস্তানে বিভিন্ন ধরনের গুম বা অন্যান্য মানবতা বিরোধী অপরাধ তারা করেছে। এটা আপনি পাকিস্তানের ক্ষমতা কাঠামোকে দিয়ে স্বীকার করাতে পারবেন না। ভারতের ক্ষমতা কাঠামোকে দিয়ে আপনি কখনোই স্বীকার করাতে পারবেন না যে সেখানে স্বর্ণ মন্দির গুঁড়িয়ে দেওয়া হয়েছে, শিখদের উপরে নির্যাতন হয়েছে, সেখানে গুজরাট গণহত্যা হয়েছে, সেখানে কাশ্মীরকে অবরুদ্ধ করে গণহত্যা করা হয়েছে, সেখানে ৭ বন রাজ্যে নির্যাতন করা হয়েছে, গণহত্যা হয়েছে, নকশালদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। আপনি বাংলাদেশের ক্ষমতা কাঠামোকে দিয়ে কোনোদিন স্বীকার করাতে পারবেন না যে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীর উপরে নির্যাতন হয়েছে, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষ, এমনকি এদের পাশাপাশি বাংলাদেশের যে দরিদ্র মানুষ, তারা যে বা উপায়হীন মানুষ, তারা যে ক্রস ফায়ারে মারা গেছে, এবং বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলই ক্রস ফায়ার করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, আপনি তা স্বীকার করতে পারবেন। এই যে অস্বীকার প্রবণতা, কিন্তু এই অস্বীকার প্রবণতার মধ্যে বসে থেকে দেখবেন যে এই দেশগুলো একটি দেশ আরেকটি দেশের চেয়ে নিজেকে শ্রেষ্ঠত্বের দাবিদার করছে, কে কাটছে ভালো এইটা তুলে ধরার চেষ্টা করছে। এখন এত মন্দ এই দেশগুলোর ক্ষমতা কাঠামো এবং তাদের কোলাবোরেটররা যে সেখানে ভালোর প্রশ্ন তো উঠছেই না। এখানে তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে এই ক্ষমতা কাঠামোর ডিনায়ালের কারণে একটা ঘৃণা বা বিদ্বেষের দোকানদারি চলছে বিভিন্ন দেশগুলো থেকে। ভারত পাকিস্তান সারাক্ষণ ব্যস্ত থাকে একজন আরেকজনের উপরে দোষ চাপিয়ে দিয়ে নিজের অক্ষমতা ঢাকতে, আর বাংলাদেশের তো বিরাট মাথা ব্যথা, তার কখনো পাকিস্তানের দোষ দিয়ে, কখনো ভারতের দোষ দিয়ে, তার নিজের কোনো দোষ নেই
এরকম একটি বলা যায় যে মহান ছবি ফুটিয়ে তুলতে চায়। এটা এক ধরনের আত্মপ্রবঞ্চনা, এবং এই আত্মপ্রবঞ্চনার মধ্যে দিয়ে দক্ষিণ এশিয়ার এই অপরাধ মনোজগৎ তৈরি হয়েছে। এখানে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যে সচেতন শ্রেণী আছেন, এখানে যে মানুষেরা আত্মকেন্দ্রিক নন, যারা চান যে এই রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রের শাসিত শোষিত মানুষ এরা আলাদা, সুতরাং এই শোষিত মানুষের, সাধারণ মানুষের একটা ঐক্য গড়ে ওঠা উচিত। সেখানে আপনি দেখবেন এই রাষ্ট্রগুলো একে অপরকে ভিসা না দিয়ে, সাধারণ নাগরিকদেরকে ভিসা না দিয়ে তাদের দেখা সাক্ষাৎটা বন্ধ রাখতে চায়। কিন্তু ইন্টারনেটের কারণে যেটা হয়েছে যে এই ভিসা না দেওয়ার ব্যাপারটা অর্থহীন হয়ে পড়েছে, মানে একটা সংঘবদ্ধতা আবার লক্ষ্য করা যাচ্ছে সচেতন শ্রেণীর মধ্যে। এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, তাহলে কি এই অচলায়তনটাই টিকে থাকবে, নাকি আপনি এই নতুন যোগাযোগের সুবিধার মধ্যে দিয়ে একটা নতুন সময়ের উন্মেষ দেখতে পাচ্ছেন? আমি মনে করি আমি সবসময় পজিটিভ চিন্তা করতে ভালোবাসি, এবং আমার সিক্স সেন্স বলে যে, এবং শুধু তাই না, আমরা যদি ইতিহাস পাঠ করি তাহলেও আমরা দেখবো, আমরা যদি অবজার্ভ করি, আমরা যদি আমাদের পৃথিবীর ইতিহাসকে একটু ভাবি, পৃথিবীর ইতিহাস একটু স্টাডি করি, তাহলে আমরা দেখবো যে যুগে যুগে যত ধরনের নিপীড়ন নির্যাতনই হোক না কেন, আলটিমেটলি এই শ্রেণীটি, আপনি যে শ্রেণীটির কথা বললেন, সচেতন, সুস্থ চিন্তার, সুস্থ চেতনার চর্চাকারী যে শ্রেণীটি, তাদেরকে কিন্তু আসলে আজকে রাখা যায় না। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত আমি নাজিম হিকমতের একটা ইন্টারভিউ করেছিলাম অনেকদিন আগে, যে উনি বলছেন যে কবি সাহিত্যিকরা জেলেই তো থাকবে, তারা কথা বলবে, তারা যখন বাইরে থাকছে সেটা স্বাভাবিক না, তারা কথা বলবে, তারা প্রতিবাদ করবে এবং তারা জেল খাটবে, এটাই স্বাভাবিক। তো এখন যতই মুখ চেপে ধরা হোক, যতই আটকে রাখা হোক, এই জায়গাটা আসলে সম্ভব না। দু একজনকে বারবার মুখ চেপে ধরে একটি শ্রেণীকে, বিশেষ করে যে শ্রেণীটি লেখাপড়া করছে, যে শ্রেণীটি জানে, যে শ্রেণীটি সচেতন, যে শ্রেণীটি গভীর চিন্তা করতে সক্ষম, গভীর চিন্তা করতে সক্ষমতার বিষয়টিকে কিন্তু ছোট করে দেখা যাবে না। আর একটি দেশের সাথে আরেকটি দেশের মানুষের যোগাযোগের যে বিষয়টির কথা আপনি বলছেন, আমি মনে করি পৃথিবী একদিন সব মিলেমিশে একাকার হয়ে যাবে। এই যে ভিসা, পাসপোর্ট, এই যে নিয়ম কানুনের যে বেড়াজালে আমরা একটি দেশের থেকে আরেকটি দেশের মানুষকে আলাদা করে রাখি, আমাদের ভেতরের যাবতীয় বর্ণবিদ্বেষ, আমাদের ভেতরের যাবতীয় ক্লাস স্ট্রিম, যে আমরা শ্রেণী বৈষম্যের কথা বলি, আমরা একটি দেশের মানুষ নিজেকে বড় কিছু ভাবে আরেকটি দেশের মানুষকে তুচ্ছ করে দেখে, বা কেউ খুব ইনফেরিয়র হয়ে থাকে, কেউ খুব সুপিরিয়রিটি কমপ্লেক্সে থাকে, এই যে জায়গাগুলো, এগুলো একদিন এগুলোর একটা শেষ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেবে। এগুলোর একটা, আমরা চাইবো যে এটা একটা শেষ সমাপ্তি জানা হোক, এবং সেইটার প্রয়োজনেই পৃথিবীর দেশগুলো একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। এই যে আমি এখানে যা ভাবছি, আরেকটি দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমেরিকা, ইংল্যান্ড, সারা আফ্রিকা, সারা পৃথিবীতে যে মানুষেরা নিজেদের আমার মতো করে চিন্তা করছে, বা আমার মতো করে চিন্তা করতে চাইছে, বা আমার মত বিপরীত চিন্তা করছে, সব ধরনের মানুষের সাথে মানুষের যোগাযোগের পথটা খুব সহজ এবং সুলভ হওয়া উচিত। তো এই জায়গাটা আসলে খুব সহজ না, কারণ আপনি যেটা বলছিলেন যে ক্ষমতার রাজনীতি মানুষকে আটকে রাখে যাতে তাদের সুবিধা হয়, যে মানুষকে যখন অশিক্ষিত করে রাখা সম্ভব হবে, মানুষ যখন নিজের একটা বদ্ধ জায়গার মধ্যে আটকে থাকবে, পাশের দুনিয়ায় কি হচ্ছে জানতে পারবে না, তখন সেই মানুষটিকে নিপীড়ন করা খুব সহজ, এবং সেই মানুষের ভেতর থেকে কোলাবোরেটর তৈরি করা সহজ, এবং নিজের ক্ষমতাটাকে স্থায়ী করে ফেলা সহজ। কিন্তু
এটাও তাদের সাথে সাথে মনে রাখতে হবে যে বিজ্ঞান এবং প্রযুক্তি এমন একটা জিনিস এবং অর্থনীতি ব্যবসা বাণিজ্যের কারণে এটি এতই কঠিন যে একটা দেশের মানুষকে আটকে রাখা, এটা আসলে আলটিমেটলি সম্ভব না, এটা হবে না। ফলে ওই যে তাদের যে অসৎ অভিপ্রায়, সেই জায়গাটা তাদেরকে একটা সময় এসে তাদের পরাজয় হবে এবং আলটিমেটলি সৎ সুন্দর ইচ্ছার যে জয়, সেই জয়টা এই পথেই আসবে, যে মানুষের চিন্তার জায়গাটা। তো এই জায়গাটাতে যে যেমন ইন্টারকানেকশন, মানে একটা দেশের শুভ চিন্তার মানুষের সাথে আরেকটা দেশের শুভ চিন্তার মানুষের যে ব্রিজটা তৈরি হওয়া দরকার, একই সাথে তাদের চিন্তার জায়গাটাতে সবসময় সতর্কতার সাথে জনমানুষের মুক্তি, সমতা, সাম্য, এই ইস্যুগুলো জাগ্রত রাখা দরকার। যে আমাদের মুক্ত চিন্তা, আমাদের শুভ চিন্তাগুলো যেন ব্যক্তি কেন্দ্রিক বা সমষ্টিগত খুব গুটিকয় কিছু মানুষ বা শ্রেণীর মধ্যে যেন আটকে না থাকে। আমরা যেন সমস্ত সব শ্রেণী, নিম্নবিত্ত মানুষ থেকে শুরু করে অসহায়, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষকেও আমাদের শুভ চিন্তার মধ্যে রেখে আমাদের সেই প্রেশারটা আমরা যেন রাখতে পারি, আমাদের সংগ্রামটা যেন আমরা সেইভাবে করতে পারি এবং আলটিমেটলি জয় হবে। আমি মনে করি যে মানুষের জয় হয়, কিন্তু এই জয়টা আসলে অনেক সংগ্রামের মধ্যে দিয়েছে। তাই শুভ চিন্তার মানুষের অনেক বেশি এফিশিয়েন্টলি ভাবা দরকার এবং একটু সাহসী হওয়া দরকার। আমাদের মনে হয় আরো অনেক বেশি সাহসী হওয়া দরকার। আমরা হয়তো একটু কি বলবো, আমরা হয়তো একটু কোনো ক্ষেত্রে কেউ হয়তো, সবাই না, কোনো দেশের মানুষ আমরা হয়তো একটু নির্জীব হয়ে যাই, আমরা হয়তো একটু পিছিয়ে আসি, হয়তো আমরা ভয় পেয়ে যাই। তো এই ভয়টাই আমাদেরকে হয়তো গ্রাস করে নিতে পারে, সেই ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা উচিত। এতক্ষণ আমরা শুনছিলাম শারমিন শামসের আলোচনা। শারমিন শামস সাংবাদিক, লেখক, সম্পাদক ফেমিনিস্ট ফ্যাক্টর, উপদেষ্টা সম্পাদক সাউথ এশিয়া। আজকের আলোচনার ইতি টানতে গিয়ে যে বিষয়টি আমি একটুখানি উল্লেখ করতে চাই তা হচ্ছে, এই মুহূর্তে চীন এবং ভারতের মধ্যে একটি চাপানোতর থাকায় বা একটি যুদ্ধ পরিস্থিতি থাকায় এক ধরনের উত্তেজনা পুরো দক্ষিণ এশিয়া জুড়েই রয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে একটি দেশের ক্ষমতা কাঠামো এবং সাধারণ মানুষ এরা কিন্তু পৃথক। ক্ষমতা কাঠামোর মানুষকে আমরা নানা কারণে অপছন্দ করতে পারি, কিন্তু একটি দেশের সাধারণ মানুষকে অপছন্দ করার কোনো কারণ নাই, কেননা সব সাধারণ মানুষই একইভাবে এই দুঃশাসনের মধ্যে বসবাস করছে। তাই যুদ্ধের যে উত্তেজনা, এটি যেন সাধারণ মানুষকে তাড়িত না করে, কেননা এই সমস্ত উত্তেজনা বিক্রি করেই কিন্তু দুর্নীতি, লুণ্ঠনের ঘটনাগুলো ঘটে। পাকিস্তান বিদ্বেষের হাওয়া তুলে সেখানকার শাসন কাঠামো বা ক্ষমতা কাঠামো এবং সাধারণ মানুষকে আলাদা করতে না দিয়ে 10 বছর ধরে টুথব্রাশ দিয়ে দাঁত মেজে এই ফাঁকে দেখা গেল প্রচুর টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, সেকেন্ড হোম তৈরি হয়েছে। তাই আমরা চাই না যে এখন আবার ওই ভারত বিদ্বেষের জন্য একটা মিসওয়াক দিয়ে দাঁত মাজা হোক এবং আরো 10 বছর মানুষকে এই ভারত বিরোধিতায় ব্যস্ত রেখে আবারও লুণ্ঠন হোক। মনে রাখতে হবে, এই যে কলতলাটি তৈরি করে কোলাবরেটররা, যেখানে তারা হইচই করে, নন ইস্যুকে ইস্যু করে, এই সবই তারা করে লুণ্ঠকদের সুবিধার জন্য, যাতে তারা অনায়াসে লুণ্ঠন করতে পারে আর মানুষ ব্যস্ত থাকে তুচ্ছ থেকে তুচ্ছতর ইস্যুগুলো নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।